অ্যাসিড মেরে 75% ঝলসে দেওয়া হলো ক্লাস 6 এ পড়া এই আমিটাকে। আর এলাকার চেয়ারম্যান মেম্বাররা এমন এক ভুতুড়ে বিচার করেছিল যে আমি বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলাম। আমার নাম আফরোজা আক্তার নাসিমা, জন্ম জেলা ব্রাহ্মণবাড়িয়া, বয়স 36। আমার বয়স যখন 2 বছর তখন আমার মা মারা যায়। আমার বাবা তাঁতের কাজ করতেন। আমার মামারা 7 ভাই, কোনো বোন ছিল না। সে কারণে আমার মাকে পালক এনেছিল আমার নানা নানি। মা মারা যাওয়ার পর পালিত মামাদের কাছেই কাটে আমার ছোটবেলা। ওনারা অনেক ভালো ছিল। যখন আমি 6 থেকে 7 এ উঠলাম তখন পুজোর বন্ধে আমি বাবার বাড়ি যাই। আমার বয়স তখন মাত্র 12। বাবার বাড়িতে যেতেই পাশের বাড়ির আমার সম্পর্কে এক চাচা আমাকে প্রেমের প্রস্তাব দেয়। যার বয়স তখন ছিল 28 থেকে 30। আমি তখন তাদের না করে দিই। রাস্তায় বেরোলেই তাদের ভয়ে আমি সবসময় লুকিয়ে থাকতাম। যখন আমাদের স্কুল খুললো আমি মামার বাড়ি চলে আসলাম। সেখানে স্কুলে এসেও তারা আমাকে বিরক্ত করতো। একদিন স্কুলে যাওয়ার পথে ওরা কয়েকজন আমাকে দাঁড় করিয়ে বলল, যদি রাজি না হয় তাহলে তো চেহারাই বদলে দেবো। আমি তো তখন ছোট মানুষ, অত কিছু বুঝতাম না। মামাকে এসে বললো, মামা বললো তুই ওদের থেকে লুকিয়ে থাকবি, ওদের আশেপাশে যাস না। একদিন বিকেল বেলায় মামাতো বোনকে সাথে নিয়ে আমার বাবার বাড়ি আসলাম। আমার বাবার ঘরটা ছিল বাঁশের বেড়া, জানালাটাও ছিল বাঁশের। রাতের বেলা যখন খাবার খেয়ে শুলাম তখন আমাকে ওরা অ্যাসিড মারলো। যখন অ্যাসিড ছুঁড়েছিল আমি বুঝতেই পারছিলাম না যে এটা অ্যাসিড। তখন আমি দরজা খুলে আমার এক জেঠুকে জড়িয়ে ধরে বললাম, জেঠু আমার সারা গা জ্বলে যাচ্ছে। এদিকে আমার চেঁচামেচিতে পাড়ার সবাই আসলো। আসামিরাও ভালো মানুষ যে আমাকে দেখতে আসে। তাদের মধ্যে একজন আমাকে দেখতে আসেনি, তার গায়েও অ্যাসিড পড়েছে, তার হাতে পায়ে অ্যাসিডে ঝলসে গেছে। সবাই পানি দিতে বললো। আমি নিজের কানে শুনেছি আসামিরা বলছে, না না পানি দিয়েন না, পানি দিলে ফোস্কা উঠে যাবে। কেউ আর পানি দিল না। পরদিন সকালবেলা আমাকে ঢাকায় এনে ঢাকা মেডিকেলের বার্নিং ইউনিটে ভর্তি করা হয়। সেখানে একটানা 6 মাস কঠিন যন্ত্রণা ভোগ করি সেই শৈশব বয়সে। আমার সাথে কেউ ছিল না। আমার 75% পুড়ে গিয়েছিল। ডাক্তাররা বলেছিল ও যদি বেঁচে থাকে সেটা হবে আল্লাহর দয়া। জানেন, ড্রেসিং করার কথা শুনলে 2 ঘন্টা আগ থেকেই কান্না করতাম। ভীষণ কষ্ট হতো আমার। নার্সরা এত দ্রুত ড্রেসিং করতো যে আমার কলিজাটা শুকিয়ে যেত। এদিকে আসামিরা বাড়ি ছেড়ে কোথাও যায়। আমাকে যে অ্যাসিড মেরেছিল তার হাতে পায়ে অ্যাসিড পড়েছিল। তাকে সবাই বলেছিল পালিয়ে যাও, পুলিশ ধরবে। তখন তারা নাকি হাসাহাসি করে বললো পালিয়ে গেলে পুলিশ আরো সন্দেহ করবে। পাশাপাশি বাড়ি যেহেতু ছিল এসব কথা আমাদের কানে আসতো। গ্রাম থেকে অনেকেই আমাকে দেখতে যেত। একদিন আমাদের থানার ওসি সাহেব আমাকে দেখতে গেলেন। পুলিশ আমাকে জানায় ঘটনার দিন সে নাকি আমাকে দেখতে গিয়েছিল, কিন্তু আমাকে তাড়াতাড়ি ঢাকায় নিয়ে আসাতে তিনি আমাকে দেখতে পান। পুলিশ আমাকে আরো জানায় আমাদের এক প্রতিবেশী নাকি আসামিদের দেখিয়ে বলেছিল ওরাই অ্যাসিড মেরেছে। তখন পুলিশ ওদের সন্দেহজনক ভাবে আটক করে। আসলে পুলিশ আসামি ধরেই আমাকে দেখতে গিয়েছিল ঢাকা। আমার মোট 17টা অপারেশন হয়। আমার চোখ দুটো বন্ধ হতো না। আমি ঘাড় ঘুরিয়ে কারোর সঙ্গে কথা বলতে পারতাম না। 6 মাস পর বাড়িতে চলে আসি। লোকজন এত ভিড় করেছিল আমাদের বাড়িতে, আমার মনে হয়েছিল কোথাও পালিয়ে যাই যেখানে কোনো মানুষজন নেই। তখন আমার সৎ মাও আমার উপর অনেক নির্যাতন করত। আমার লেখাপড়া বন্ধ হয়ে গেল। আমার এই অবস্থায় আমার মামারাও আমাকে রাখতে চায়নি তাদের কাছে। এভাবেই 1 বছর মামলা চলতে থাকে। 1 বছর পর বাড়িতে নোটিশ আসে, ওখানে সাক্ষ্য দিতে যেতে হবে। তখন আসামি পক্ষের মানুষজন আর এলাকা চেয়ারম্যান মেম্বার এক অদ্ভুত প্রস্তাব দেয়। ওরা বললো দুপক্ষ আপোষ করার জন্য তারা নাকি 5 লক্ষ টাকা দেবে, আর যে মেইন আসামি সে নাকি আমাকে বিয়ে করবে। এমন সমাজ ব্যবস্থা আমাদের, তাই না? যে মানুষটা আপনার জীবন ধ্বংস করে দিয়েছে তাকে আপনার জীবন সঙ্গী করতে হবে। আমি সোজা নিষেধ করে দিলাম। আমার সৎ মা উঠতে বসতে আমাকে খোঁটা দিত, বলতো তোকে আর কে বিয়ে করবে, আর তুই এই বাড়ি থেকে না গেলে আমার মেয়েদের কিভাবে বিয়ে দিব। আমি চিন্তা করলাম কি করা যায়। তখন আমার সৎ মায়ের এক চাচা, আমাকে উনি সবসময় অনেক আদর করতো। মায়ের সঙ্গে যখনই ওই বাড়িতে যেতাম উনি আমাকে ভীষণ ভালোবাসতো। একদিন ওই নানা আমাকে দেখতে আসে। নানার হাত চেপে বললাম, নানা আপনার সঙ্গে আমাকে নিয়ে যা। বললেন কেন? নানাকে সব বুঝিয়ে বললাম। নানা অবশ্য আমার সৎ মাকে অনেক বুঝিয়েছে। বললো তোর নিজের মেয়ে হলে কি করতে, কিন্তু আমার সৎ মা কিছুতেই আমাকে রাখবে না তার সাথে। তখন নানাকে বললাম, নানা নানু তো চাকরি করে, আপনার বাসায় তো একটা কাজের লোকের দরকার, আমাকে নিয়ে যান না নানা। তখন নানা আমাকে নানার সঙ্গে ঢাকা সাভারে নিয়ে গেলেন। নানু অবশ্য প্রথম আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করতো। পরে ওনার বাসার সব কাজ গুছিয়ে করতাম দেখে উনি অনেক ভালোবাসতো। আমাকে যেতেই দিত না কোথাও। বাড়ির কথা বললেও তিনি আমাকে যেতে দিতেন না বাড়িতে। এদিকে এলাকায় আমার বাবাকে সবাই একঘরে করে দিল। এলাকার চেয়ারম্যান মেম্বার সবাই আমার আর আমার বাবার উপর ক্ষেপে রইল। 1 বছর পর মামলা রায় দিয়ে আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। তারপর আমি কিছু বড় হওয়ার পর ঢাকা অ্যাসিড সার্ভাইভার ফাউন্ডেশন এর নাম শুনি। সেখানে যেতে হলে তো চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে, কিন্তু সার্টিফিকেটের জন্য গেলে চেয়ারম্যান মেম্বাররা আমার উপর অনেক ক্ষেপেছিল। আপোষ করি না সেজন্য। ওরা আমাকে দেখে অনেক কটু কথা শোনায়। যাই হোক, সেখান থেকে ঢাকায় চলে আসি অ্যাসিড সার্ভাইভার ফাউন্ডেশন। সেখানে আমার আয়ার পদে চাকরি হয়। সেখানে 2-3 মাস চাকরি করার পর একজন পুরুষের সঙ্গে আমার পরিচয় হয়। তিনিও অ্যাসিড বার্ন। উনি আমাকে বিয়ের প্রস্তাব দেয়। অবশ্য উনি অনেক দরিদ্র, কিন্তু চরম অভাবের ভিতর দিয়েও আমরা ভালো আছি।